শুভ সন্ধ্যা সবাইকে। আজ 18 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বাঙালিকে ভূমিপুত্র বলে নেতাজিকে শ্রদ্ধা জানান হিমন্তকে সুস্মিতা। অসমিয়া বুট সরে গিয়েছে, বুঝতে পেরেই দিশেহারা মুখ্যমন্ত্রী। হারাং নদীর উপর বেইলি ব্রিজের কাজ জোর কদমে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, বিহার নির্বাচনের আগে কল্পতরু নীতিশ কুমার। গাইডলাইন অনুযায়ী সড়ক সংস্কারের দাবি সোনাই রোড উন্নয়ন সংস্থার। শ্রীমা সরণি দিয়ে নালা তৈরির প্রজেক্ট এখনও হিমঘরে। বিমান বাহিনীতে নিয়োগের অনলাইন দরখাস্ত আহ্বান। আসিমগঞ্জ জেলার হজযাত্রীদের মত বিনিময় সভা 20 জুলাই। বদরপুর রেল স্টেশনে বেশি দামে জল বিক্রি, জরিমানা গুনতে হলো ভেন্ডরকে। মুন স্বর্ণকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল রাইজর দল। দেশে সক্রিয় কয়েক লক্ষ মৃত ব্যক্তির আধার, তথ্য ফাঁস আরটিআইয়ে। এবং সর্বশেষ খবরটি হলো, মশা তাড়াতে ম্যালেরিয়া বিভাগের ফগিং চলছে লালা শহরের সর্বত্র। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে বিজেপি ভালো অবস্থায় নেই, তাই বিধানসভার ভোট এগিয়ে আসতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিশেহারা অবস্থায়। এখন এক কথা বলছেন তো পরক্ষণেই এর বিপরীত কথা আওড়াচ্ছেন। উচ্ছেদ, এনআরসি, আদমশুমারি সবেতেই তার স্ববিরোধী বক্তব্য নজরে পড়ে। শিলচরে নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চাচাচুলা ভাষায় এই বক্তব্য করেন রাজ্যসভার সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। তিনি হিমন্তের স্ববিরোধী মন্তব্যের অন্য উদাহরণও তুলে ধরেন। সুস্মিতা বলেন, একদিকে তিনি আদমশুমারিতে বাঙালিরা মাতৃভাষা বাংলা না লিখলে তথ্য গোপন রাখার অভিযোগে মামলায় অভিযুক্ত হবেন বলে মন্তব্য করেছেন। আবার একই জায়গায় দাঁড়িয়ে পরের মুহূর্তেই তিনি বলছেন, মাতৃভাষা বাংলা লিখলে বাংলাদেশি খোঁজা সহজ হবে। দ্বিতীয়ত, এনআরসিকে এখনো মান্যতা দেয়নি তার সরকার। এখন ভোটার তালিকার স্পেশাল ইন্টারিম রিভিশন প্রসঙ্গে নির্বাচন কমিশনকে চিঠি লিখছে এনআরসিকেও এক্ষেত্রে বিচার্য করা হোক। এরাই এবার পুশব্যাকের সময় এনআরসিকে দর্তব্যে আনছে না। সুস্মিতার কথায় এমন ভুরি ভুরি দৃষ্টান্ত দেওয়া যায়। ডিলিমিটেশন করে হিমন্ত বিশ্ব শর্মা 90টি আসন অসমিয়া ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত করা হয়েছে বলে শুনিয়েছিলেন। এখন তিনি বলছেন, এক জায়গার মানুষ অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করে জনবিন্যাসে বদল ঘটিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল সাংসদের প্রশ্ন, আদানি আম্বানিকে জমি দেওয়ার জন্য সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চলছে, নাকি অনুপ্রবেশকারীদের বিতাড়নের জন্য খাস পাট্টা নির্বিশেষে উচ্ছেদ করা হচ্ছে? বিদেশি বিতাড়নের জন্য হলে তাদের নথিপত্র দেখা হচ্ছে কি? পরবর্তী খবর, হারাং নদীর উপর বেইলি ব্রিজের কাজ জোর কদমে। শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড়ের হারাং নদীর উপর বেইলি ব্রিজের কাজ জোর কদমে চলছে। সম্ভবত আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। উল্লেখ্য, গত 17 জুন গভীর রাতে দুটি ওভারলোডেড লরি নিয়ে হারাং সেতু ভেঙে পড়েছিল। ফলে বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার লক্ষাধিক মানুষ এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। বিভাগীয় নির্দেশকে অমান্য করে কার গাফিলতিতে এমন কাণ্ড ঘটেছিল, এ নিয়ে বরাক উপত্যকা সহ গোটা আসামে রীতিমতো হইচই সৃষ্টি হয়েছিল। 2 বছর ধরে হারাং সেতু বিকল হয়ে পড়েছিল। সেতু সংস্কার কাজ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার এক সপ্তাহের মধ্যে ভেঙে পড়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছিল। উল্লেখ্য, শিলচর কালাইন সড়কের 17-1 হারাং সেতু সংস্কার শেষে পূর্ত বিভাগ ওই সেতু দিয়ে 40 টন ওজনের বেশি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল। পূর্ত বিভাগ না পুলিশের গাফিলতিতে সেতু ভেঙে পড়েছিল, এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছিল। কিন্তু এখন আর সেই তদন্ত দাবি চাপা পড়ে গেছে। এখন বেইলি ব্রিজ কখন চালু হবে সেই প্রতীক্ষায়। বেইলি ব্রিজ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত এনএইচআইডিসির কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। বহির্রাজ্যের শ্রমিকরা বেইলি ব্রিজ নির্মাণের ঝুঁকিপূর্ণ কাজ করে চলেছেন। তাদের অত্যন্ত সতর্কভাবে কাজ করতে দেখা গেছে। পরবর্তী খবর, ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়েছে। 2 জুলাই 2005 থেকে 2 জুলাই 2009 এর ভিতর জন্মগ্রহণ করা অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আগামী 31 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। যোগ্যতা থাকতে হবে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ। বিশদ বিবরণ এবং অনলাইন দরখাস্ত পোর্টাল
অগ্নিপথ বায়ু CDSE.in জমা দেওয়া যাবে। এছাড়া বিমান বাহিনীতে এয়ারম্যান ইন গ্রুপ ওয়াই নন টেকনিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড পদে নিয়োগের জন্য 31 জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই উভয় পদের জন্য আগামী 25 সেপ্টেম্বর অনলাইন এক্সামিনেশন অনুষ্ঠিত হবে। বিশদ বিবরণ এবং দরখাস্তের জন্য ওয়েব পোর্টাল www.airmanselection.cdse.in যোগাযোগ করতে বলা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে যোগ্য প্রার্থীদের এই নিয়োগের জন্য আবেদন করতে বলা হয়েছে। পরবর্তী খবর, আসিমগঞ্জে জেলার হজযাত্রীদের মত বিনিময় সভা 20 জুলাই। আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রে জেলার হজযাত্রীদের নিয়ে এক মত বিনিময় সভা আহ্বান করা হয়েছে। 20 জুলাই ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে করিমগঞ্জের হজ সেবা কেন্দ্রের উদ্যোগে। ওই দিন সকাল 10টায় আসিমিয়া এমই স্কুলের সভাকক্ষে হজযাত্রীদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে সকল হাজিগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের সম্পাদক আতাউল করিম এই খবর জানিয়েছেন। পরবর্তী খবর, বদরপুর রেল স্টেশনে বেশি দামে জল বিক্রি, জরিমানা গুনতে হলো ভেন্ডরকে। প্ল্যাটফর্ম বা ট্রেনের মধ্যে বেশি দামে জলের বোতল বিক্রি করার অভিযোগে রেল কর্তৃপক্ষ প্রায়ই একাংশ ভেন্ডর সংস্থাকে জরিমানা করে থাকে। প্রায়ই এমন খবর শোনা যায়, কিন্তু তারপরও যাত্রীদের ঠকিয়ে একাংশ ব্যবসায়ী জলের বোতলে লেখা নির্ধারিত দামের পরিবর্তে বেশি দামে জলের বোতল বিক্রি করে যাচ্ছেন। এমনই এক ঘটনা প্রকাশ্যে এলো বদরপুর স্টেশনে। প্রাপ্ত খবর অনুযায়ী বদরপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে থাকা স্টল নং BOBTS 5 কাউন্টারে গিয়ে এক যাত্রী 1 লিটার জলের বোতল দিতে বলেন। স্টল কর্মচারী গ্রাহককে 1 লিটারের একটি জলের বোতল তার হাতে তুলে দেন। জলের বোতলের দাম লেখা ছিল 15 টাকা, কিন্তু ঘুষ পদবীর অধীনের স্টল থেকে কর্মচারী সেই গ্রাহককে 20 টাকা দিতে বলেন। গ্রাহক এর প্রতিবাদ করে কোনো লাভ হয়নি। এরপরে সেই গ্রাহক রেল সেবায় টুইট করে এ ব্যাপারে নিজের অভিযোগ জানান। এরপরই NFL এর একটি টিম তদন্তে নামে গ্রাহকের অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে অভিযুক্ত ঘুষ পদবীর ভেন্ডরকে 1000 টাকা জরিমানা করে ইতিমধ্যে সেই জরিমানার টাকা রেলের কাছে জমা দিয়েছেন ভেন্ডরের মালিক বলে লামডিং DRM কার্যালয় সূত্রে জানা গেছে। এই ঘটনা চাউর হতে NFL এর প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া থেকে ট্রেন যাত্রীরা। পরবর্তী খবর, মুন স্বর্ণকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল রাইজোর দল। রাজ্য সরকারের উচ্ছেদ অভিযান নিয়ে সরব রাজ্য সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধী দলের নেতারা এর তীব্র প্রতিবাদ করছেন। রাজ্যের বিভিন্ন জেলা সহ বরাক উপত্যকায়ও বরাকের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম, বর্তমান কংগ্রেসের জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর সহ একাধিক কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে সংবাদ মাধ্যমে এর তীব্র প্রতিবাদ এবং বিরোধিতা করেছেন। এদিকে বিজেপি নেত্রী মুন স্বর্ণকারের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ঘিরে হাইলাকান্দি জেলায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই মন্তব্যে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাবাসীদের বাংলাদেশি বলে উল্লেখ করেন, যা ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড়। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি নেত্রী মুন স্বর্ণকার সংবাদ মাধ্যমে বলেছিলেন, বরাকে হাজার হাজার বিঘা সরকারি জমি বেদখলে উচ্ছেদ অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রীকে বিজেপি নেত্রী বরাকের জমি দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন। বিজেপি নেত্রী চলতি উচ্ছেদ অভিযানের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসামের অন্য জেলায় যেভাবে সরকারি জমি বেদখল মুক্ত করা হচ্ছে, বরাকেও সেই উদ্যোগ অবিলম্বে শুরু হওয়া উচিত। পাশাপাশি হাইলাকান্দি জেলার সাউথ হাইলাকান্দি এলাকার বেশ কয়েকটি গ্রাম ফরেস্ট রেঞ্জের আওতায়, কিন্তু মুসলিম বাংলাদেশিরা অবৈধভাবে বসতবাড়ি বানিয়েছেন বলে অভিযোগ করেন মুন স্বর্ণকার। এর পরিপ্রেক্ষিতে রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর এক সাংবাদিক সম্মেলনে কড়া ভাষায় বিজেপি নেত্রীর সমালোচনা করে বলেন, এই ধরনের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত, বিভ্রান্তিকর এবং অত্যন্ত মানহানিকর। হাইলাকান্দির সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে এমন মন্তব্য সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। জহিরুদ্দিন আরও প্রশ্ন তুলেন, মুন স্বর্ণকার নিজে করিমগঞ্জ জেলার বাসিন্দা। হাইলাকান্দির সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি কি নিজেই 1991 সালের লিগেসি ডেটা সংক্রান্ত বৈধ নথিপত্র দেখাতে পারবেন? তিনি দাবি করেন, হাইলাকান্দির প্রতিটি সংখ্যালঘু পরিবার NRC প্রক্রিয়ায় 1951 সাল থেকে প্রমাণপত্র পেশ করেছে, অথচ এমন মন্তব্যের মাধ্যমে একটি গোটা সম্প্রদায়কে অপমান করা হয়েছে। জহিরুদ্দিন বলেন, জালনাচূড়া গোল্লাচূড়া
বৈদরটুক, নাগারতল, জামিরা, কাটানালা, নন্দগ্রাম এইসব গ্রামবাসীরা ভারতীয় নাগরিক। তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা আইন, সংবিধান ও মানবাধিকারের চরম লঙ্ঘন। রাইজর দলের নেতা জহির হুঁশিয়ারি দিয়ে বলেন, মূল স্বর্ণকার যদি প্রকাশ্যে ক্ষমা না চান তবে তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য সহ্য করা হবে না। তারা হাইলাকান্দির শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট হতে দেবে না। মূল স্বর্ণকারের মন্তব্য বরাক উপত্যকার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন অনেকে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না এলেও রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার বিষয়, এই বক্তব্যের বিরুদ্ধে রাইজর দল কেবল মুখেই প্রতিবাদে সীমাবদ্ধ থাকে নাকি আইনি পদক্ষেপের রাস্তায় হাঁটে। পরবর্তী খবর, দেশে বর্তমানে সক্রিয় রয়েছে বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড। সেটার জন্য যতটা না দায়ী ভুয়ো আধার বা বেআইনি পরিচয়পত্র, তার চেয়ে অনেক বেশি দায়ী মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় না হওয়া। এখানেও কাঠগড়ায় তোলা হয়েছে কেন্দ্র সরকারকে। হিসাব বলতে দেশে মৃত্যুহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ক্রিয় হচ্ছে না আধার। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা আরটিআর জবাবে ইউআরডিআইএ জানিয়েছে, 2011 সালের পর থেকে গত 11 বছরে মাত্র 1.15 কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। দেশের মৃত্যুর হারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম। চলতি বছরের জুন মাসের তথ্য অনুযায়ী ভারতে 142.39 কোটি মানুষের আধার কার্ড রয়েছে। অথচ আধারের সংখ্যাটা অনেকটাই কম হওয়ার কথা, কারণ গত 11 বছরে 1.15 কোটির অনেক বেশি মানুষ মারা গিয়েছেন। রাষ্ট্রসংঘের পপুলেশন ফান্ডের সূত্র বলছে, 2007 সাল থেকে 2019 সালের মধ্যে দেশে প্রতি বছর গড় মৃত্যুর সংখ্যা 83.5 লক্ষ। সেই হিসেবে আধার বাতিলের সংখ্যাটা মৃত ব্যক্তির সংখ্যার তুলনায় অনেকটাই কম। ইউআইডিএআই জানিয়েছে, এখন যেসব আধার সক্রিয় রয়েছে তাদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরও কাদের আধার কার্ড এখনও চালু রয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কোনো তথ্য নেই, যা যথেষ্ট উদ্বেগের। কারণ মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে সেটার অপব্যবহারের সম্ভাবনা থাকে। এই মুহূর্তে আধারকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গণ্য করা না গেলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবাই আধারের মাধ্যমে পাওয়া যায়। আবার আধার ব্যবহার করে অন্যান্য সরকারি নথির কাজটাও কঠিন হয়। ফলে এই মৃত ব্যক্তিদের আধারের অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরবর্তী খবর, শিলচর রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিল। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সোনাই রোড উন্নয়ন সংস্থার তরফে কেন্দ্রীয় সরকার পরিচালিত ন্যাশনাল হাইওয়ে নির্মাণ সংস্থা NHIDCL এর বিরুদ্ধে ওই রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। সংস্থার পক্ষে নিরুপম ব্যানার্জি জানান, মাত্র 15 দিন আগে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে রাস্তার কাজের ফাইনাল টাচ দেওয়া হচ্ছে, কিন্তু কাজ শেষ হওয়ার আগে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তিনি অভিযোগ করে জানান, NHIDCL বিভাগের অধীনে এই রাস্তার কাজের জন্য প্রায় 26 কোটি টাকা মঞ্জুর হয়েছে, কিন্তু কাজ সরকারি গাইডলাইন অনুসারে হচ্ছে না। ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত রাস্তার কাজ সরকারের গাইডলাইন অনুসারে করানোর দাবিতে সোনাই রোড উন্নয়ন সংস্থার তরফে NHIDCL বিভাগের কাছে অনেকবার আবেদন জানানো হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। যার ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভগ্নদশায় সড়কটি। বর্তমানে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে, যা পথচারীদের জন্য বিপজ্জনক। সংগঠনের তরফে পিকলু রায়, সত্যব্রত নাথ, সাধন দেবনাথ, কাজল রায় প্রমুখ জানান, এই গুণগত মান বজায় রেখে যাতে সঠিকভাবে কাজ হয়, এজন্য বহুবার বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে মন্ত্রী, নেতা সবারই দ্বারস্থ হয়েও আশানুরূপ ফল মেলেনি। সরকারি নিয়ম অনুসারে যদি রাস্তার কাজ করা হতো তাহলে একদিকে যেমন জনগণের দুর্ভোগ কমতো, তেমনি রাস্তা মজবুত হতো। তারা জানান, সোনাই রোড শ্রীমাশরণ দিয়ে জল নিষ্কাশনের রাস্তা তৈরি করার কথা ছিল, কিন্তু জনপ্রতিনিধিদের উদাসীনতার ফলে এই কাজ আজ পর্যন্ত করা সম্ভব হয়ে ওঠেনি। জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও শ্রীমাশরণ দিয়ে নালা তৈরির প্রজেক্ট এখনও হিমঘরে। তাই তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আবেদন রেখেছেন যাতে জনস্বার্থে শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ নেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।